dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা পড়ছিলাম ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি বেসিক ডেফিনেশন, যেখানে আমরা ইম্পর্টেন্ট টার্মিনোলজি কনসেপ্ট ক্লিয়ার করেছি। আজকে আমরা শুরু করব ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্সের মধ্যেই পড়ে এই সমস্ত পার্ট: বায়োলজিক্যাল মেমব্রেন, ড্রাগ ট্রান্সপোর্ট সিস্টেম, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, বায়োঅ্যাভেলেবিলিটি, ফার্স্ট পাস মেটাবলিজম, এন্টারোহেপাটিক সার্কুলেশন, হাফ লাইফ অফ ড্রাগ। তার সাথেও আমরা পড়েছি আগের দিনে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন। আমরা প্রতিটা জিনিসকেই ভালোভাবে কমপ্লিট করব এবং অ্যাজ ইউজুয়াল আমরা বলেছি ইজি এবং এফেক্টিভ ওয়েতে, যাতে তোমাদের কোনো বুঝতে না অসুবিধা হয়। চলো, তো আমরা এগুলো সব কমপ্লিট করে নিয়েছি ফার্স্ট ক্লাসে। আজকের আমাদের টপিক চলে এসেছে ফার্মাকোকাইনেটিক্স। আজকের ক্লাস ফার্মাকোকাইনেটিক্স। তো আমরা প্রথম ক্লাসেই ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে একটু বেসিক জিনিস জেনে নিয়েছি। ফার্মাকোকাইনেটিক্স কি, যেমন এখানে কি বলেছি আমরা, ফার্মাকোকাইনেটিক্স কি? ফার্মাকোকাইনেটিক্স বলতে বোঝায় ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? যে মুভমেন্ট। কাইনেটিক্স মানে কি বলেছিলাম? মুভমেন্ট, তাই তো? কাইনেটিক্স মানে মুভমেন্ট, মানে ড্রাগ একটা জায়গাতে একটা জায়গায় মুভমেন্ট করে। ড্রাগ তো নিজে থেকে মুভমেন্ট করতে পারে না, বডি তাকে মুভমেন্ট করে করে নিয়ে যায়। তাহলে ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ, আমরা পড়েছিলাম। তো আর এখানে কি পড়েছিলাম আমরা? এই মুভমেন্ট কিরকম হয়ে থাকে ড্রাগের মুভমেন্ট কোথা থেকে হয়ে থাকে? ড্রাগ একটা জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সে তারপর কোথায় যাচ্ছে? অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে সে আমাদের জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকে যাচ্ছে। ইসোফেগাসের থ্রুতে স্টোমাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এ সমস্ত পার্টে যাচ্ছে। তারপর সেখান থেকে সে কোথায় যাচ্ছে? জিআইটিতে আসার পর সেখান থেকে সে অ্যাবজর্ব হয়ে ব্লাড সার্কুলেশনে আসছে এবং ব্লাড সার্কুলেশনের থ্রুতে সে কোথায় যাচ্ছে? তার সাইট অফ অ্যাকশন। কারণ কি, ড্রাগস তার যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে, অন্য জায়গায় কেন যাবে? তার যেখানে রিসেপ্টর প্রেজেন্ট যাচ্ছে সে সেই জায়গাতে যাবে। তো দ্যাট রিসেপ্টর সাইট অফ অ্যাকশন, মানে যেখানে প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা ড্রাগটা নিচ্ছি যেই জায়গাতে প্রবলেম হচ্ছে সেই জায়গাতে যে সেখানে রিসেপ্টর বাইন্ড করবে, হয় তাকে সেখানে যেমন অ্যাকশন আমরা পরবর্তীতে পড়বো ডাইনামিক্সে, যেমন অ্যাকশন হতে পারে, স্টিমুলেশন হতে পারে বা ডিপ্রেশন অ্যাকশন আসতে পারে। তো যেমন টাইপের অ্যাকশন হতে পারে সে সাইট অফ অ্যাকশনে যে সেই জায়গাতে যে অ্যাকশন শো করতে পারে। সে যে কোনো জায়গায় হতে পারে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের হতে পারে, আমাদের জিআইটি ট্র্যাকে হতে পারে ইনফেকশন, বা বিভিন্ন রকম জায়গায় হতে পারে, আমাদের হাত, পা, স্কিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। তো যেখানে যাওয়ার দরকার সে সেই জায়গাতে যাবে। তারপর সে কি করবে? অ্যাকশন শো করবে। সাইট অফ অ্যাকশনে যে তাহলে কি শো করবে? অ্যাকশন শো করবে। সাইট অফ অ্যাকশনে যে সে অ্যাকশন শো করবে। আফটার শোয়িং দ্য অ্যাকশন, মানে অ্যাকশন শো করার পরে সে কি করবে? সে মেনলি যায় লিভারে মেনলি কেন যায়? কারণ লিভারে হয় ড্রাগের মেটাবলিজম হয় মেনলি ড্রাগের, ম্যাক্সিমাম মেটাবলিজম হয় লিভারে। পরীক্ষায় কোশ্চেন দেখা যায় যে ম্যাক্সিমাম মেটাবলিজম অকার্স ইন লিভার। তো লিভারে সে মেটাবলিজম হয়ে যাওয়ার পর সে কিডনি দিয়ে আদার্স পার্ট দিয়ে এক্সক্রিট হতে পারে, যেমন সোয়েট, মিল্ক, স্যালাইভা, বিভিন্ন জায়গাতে এক্সক্রিট হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম সে এক্সক্রিট হয় কিডনিতে ইউরিনের প্রসেসে। তো সেই প্রসেসটাকে কি বলা হয়? এক্সক্রিয়েশন বলা হয়। তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সাইট, মানে আমাদের মেনলি আমরা এখন ধরছি মুখ, সেখান থেকে খাচ্ছি। তো সেখান থেকে যে জিআইটি অবধি ড্রাগটা মুভমেন্ট করে আসছে,
তো সেটাকে কি বলা হচ্ছে? অ্যাবজর্পশন। তারপর জিআইটি থেকে সে কোথায় যাচ্ছে? জিআইটি তে আসার পর সেখানে সে অ্যাবজর্ব হচ্ছে, ব্লাড সার্কুলেশনে আসছে এবং ব্লাড এর থ্রুতে সে সাইট অফ অ্যাকশনে যাচ্ছে। তো সেটাকে কি বলা হচ্ছে? ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। এবং তারপরে মেটাবলিজম, তারপরে এক্সক্রিশন। তো ওইখানে আমরা পড়েছি ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে কি কি পড়ে? শর্ট ফর্মে বলা হয় এডিএমই। ফার্মাকোকাইনেটিক্স কে শর্ট ফর্মে কি বলা হয়? এডিএমই। তাহলে বোঝা গেল, এ ফর অ্যাবজর্পশন, ডি ফর ডিস্ট্রিবিউশন, মে ফর মেটাবলিজম, ই ফর এক্সক্রিশন, এম ফর মেটাবলিজম, ই ফর এক্সক্রিশন। অনেক জায়গাতে অনেক বইয়ে সামনে একটা কে লেখা থাকে, কে মানে কাইনেটিক্স, মানে কে এ ডি এম ই লেখা থাকে, কে ফর কাইনেটিক্স, ফার্মাকো কাইনেটিক্স কে রিপ্রেজেন্ট করছে। বুঝা গেল? তো এই বেসিক কনসেপ্ট আমরা প্রিভিয়াস ক্লাসেও পড়েছি, আজকেও দেখে নিলাম। চলো এখানে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো ফার্মাকোকাইনেটিক্স কি, হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। বডি ড্রাগের সাথে কি কি করে? কি কি করে? সে অ্যাবজর্পশন করে, ডিস্ট্রিবিউশন করে, মেটাবলিজম করে, আর এক্সক্রিশন করে। এডিএমই শর্ট ফর্মে কি বলা হয়? শর্ট ফর্মে বলা হয় এডিএম। এদের ডেফিনেশনও আমরা পড়লাম। ডেফিনেশন কি? দেখো, অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন বলতে কি বোঝায়? অ্যাবজর্পশন ইজ দ্য মুভমেন্ট অফ দ্য ড্রাগ কোথা থেকে? ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইনটু দ্য সিস্টেমিক অর ব্লাড সার্কুলেশন। সিস্টেমিক অফ দ্য ব্লাড সার্কুলেশন অবধি যা অবধি, মানে জিআইটি অবধি যা অবধি যে পথটা ড্রাগ মুভমেন্ট করছে, সেটাকে তাহলে কি বলা হচ্ছে? ড্রাগের অ্যাবজর্পশন বলা হচ্ছে। বুঝে গেল? চলো নেক্সট দেখো, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কাকে বলে? তাহলে ইট ইজ দ্য মুভমেন্ট, সেম, এটাও একটা মুভমেন্ট। কোথা থেকে? ফ্রম ব্লাড সার্কুলেশন টু সাইট অফ অ্যাকশন অর আদার টিস্যু। অন্য টিস্যুও যেতে পারে, আমরা পরবর্তীতে জানবো। তো তাহলে কি মুভমেন্ট হচ্ছে ড্রাগের? ফ্রম ব্লাড সার্কুলেশন টু সাইট অফ অ্যাকশন, সেটাকে কি বলা হচ্ছে? ড্রাগের ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কি? মেটাবলিজম। মেটাবলিজম ইজ দ্য মুভমেন্ট অফ দ্য ড্রাগ। এটাও একটা মুভমেন্ট। কোথা থেকে? ফ্রম সাইট অফ অ্যাকশন টু মেটাবলিজম সাইট বা বায়ো ট্রান্সফরমেশন সাইট। মেটাবলিজমেরই একটা নাম বায়ো ট্রান্সফরমেশন। আমরা যখন মেটাবলিজম আরো ডিটেলসে পড়বো তখন দেখবো। তাহলে মেটাবলিজম কি? মেটাবলিজম is the movement of drug from site of action to metabolism site. Maximum drug metabolized in the liver. Most important MCQ, maximum drug এর metabolism কোথায় হয়? লিভারে হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, এক্সক্রিশন। এক্সক্রিশন কি? এক্সক্রিশন ইজ দ্য মুভমেন্ট, এটাও একটা মুভমেন্ট, অলসো এ মুভমেন্ট অফ ড্রাগ ফ্রম মেটাবলিজম সাইট মানে লিভার থেকে টু এক্সক্রিশন সাইট, মেনলি কিডনি। ঠিক আছে? মেনলি কিডনি, আদার জায়গা দিয়েও এক্সক্রিট হতে পারে, কিন্তু মেনলি কিডনি দিয়ে এক্সক্রিট হয়। বুঝে গেল? ইজি ওয়েতে বললাম, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একটা কনসেপ্ট চলে আসছে। আচ্ছা, এখানে আর একটা ডায়াগ্রাম লেখা আছে, তো ডায়াগ্রামটা বুঝে নাও তাহলে আগে। দেখো, ফার্মাকোকাইনেটিক্স এডিএমই। ক্লিয়ার? তো প্রথমে ড্রাগ যাচ্ছে, দেখো মেডিসিন আমরা খাচ্ছি, মেডিসিন মাউথ দিয়ে আমাদের এলিমেন্টারি যে ক্যালেন ইসোফেগাস দিয়ে হয়ে আমাদের স্টোমাকে চলে আসছে। স্টোমাকে আসার পর সে এই যে স্মল ইন্টেস্টাইনের পার্ট, তারপর সে লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে, লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে। তো এইভাবে ড্রাগ এই পাথওয়েতে ফলো করছে। আসার পর সে ব্লাড সার্কুলেশনে যাচ্ছে, তারপর সে ডিস্ট্রিবিউট হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, বাইরে এক্সক্রিট হচ্ছে, তারপর অ্যাবজর্পশন হচ্ছে।
ড্রাগ প্রথমে, তারপর ডিস্ট্রিবিউট হচ্ছে, হোয়াইল উইল ইট গো, যেখানে যাওয়ার দরকার সেখানে ব্লাডের থ্রুতে সেসব জায়গাতে চলে যাচ্ছে। প্রথমে স্টোমাকে আসছে, কারণ স্টোমাকে কেন আসছে, স্টোমাকে আসার কারণ কি, কারণ আমরা সিউটিক্সে পড়েছি, ভালো করে দেখো, সিউটিক্সে পড়েছি ডিসইন্টিগ্রেশন, ডিসইন্টিগ্রেশন আমরা পরবর্তীতে আরও পড়ব, ডিসইন্টিগ্রেশন, ডিসোলিউশন পড়েছি না। তো একটা ট্যাবলেট আসছে, ট্যাবলেট, তো ট্যাবলেট নিজে থেকে অ্যাবজর্ব হতে পারবে না, এটাকে ছোট ছোট পার্টিকেলে ভাঙতে হবে, ছোট ছোট পার্টিকেলে ভাঙতে হবে। তো সেইটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন। তো ট্যাবলেটের সাথে ওই কারণে অ্যাডজুভেন্ট হিসাবে ডিসইন্টিগ্রেশন মিশানো থাকে, যেমন সোডিয়াম বাইকার্বনেট, আমাদের সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এরকম মেশানো থাকে, আমরা পড়েছি সিউটিক্স পার্টে। তো ট্যাবলেটকে ছোট ছোট পার্টে, ছোট ছোট পার্টিকেলে ভেঙে দিল, আমাদের ডিসইন্টিগ্রেশন করলো সেটা। তারপর কি হবে, ছোট ছোট পার্টিকেলে যখনই ভেঙে যাবে তখন ড্রাগের সুবিধা হবে, কি সুবিধা হবে, সলুবেলে ফরমেশন করতে, সলিউশন ফরমেশন করতে, সলিউশন ফরমেশন করতে। তো তখন ড্রাগ সলিউশন হয়ে যাবে, এবং সলিউশন হয়ে গেলে সে ইজিলি তখন অ্যাবজর্ব হতে পারবে, বুঝলো। ওই কারণে স্টোমাকে আসে, স্টোমাকে এই সেল, ওখানে বিভিন্ন যে ফ্লুইড প্রেজেন্ট থাকে তার প্রেজেন্টে এরা ডিসলিউশন হয়, ডিসইন্টিগ্রেশন হয়ে থাকে, ক্লিয়ার। তো অ্যাবজর্পশন দেখা গেল, তারপর ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, অ্যাবজর্পশন ভেঙে যে ডিস্ট্রিবিউট হচ্ছে, তারপর কি হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, দেখো মেটাবলিজম মেনলি কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে, তারপর আমাদের ইউরিনের থ্রুতে বাইরে এক্সক্রিট হয়ে যাচ্ছে। তো ড্রাগ এইভাবেই পুরো একটা পাথ ফলো করে, যেটা কে নিয়ে যায়, বডি নিয়ে যাচ্ছে ড্রাগকে, এই কারণে এটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স, এই কারণে এটার নাম হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, ক্লিয়ার। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, যে ইম্পর্টেন্ট একটা জিনিস চলে আসছে, ড্রাগ একটা পার্ট থেকে সে অ্যানাদার একটা পার্টে যাচ্ছে, ধরো এটা স্টোমাক, স্টোমাক থেকে সে যাচ্ছে ব্লাডে, ব্লাড থেকে সে আদার্স আবার অন্য কোনো জায়গাতে, আদার্স টিস্যু বা সাইট অফ অ্যাকশন, আদার্স কোনো টিস্যু বা সাইট অফ অ্যাকশন। কেন ব্লাডে একটা ড্রাগ ব্লাডে মিশে গেছে মানে এই নয় যে ড্রাগটা শুধু সাইট অফ অ্যাকশনেই যাবে, অবভিয়াসলি সে সাইট অফ অ্যাকশনে যাবে, ব্লাডে ধরো ড্রাগ চলে এসেছে, ব্লাড, এখানে ব্লাডে ড্রাগ চলে এসেছে, ব্লাডে ড্রাগ, তো আর এখানে ধরো তার সাইট অফ অ্যাকশন, তো ব্লাডের থ্রুতে সে সাইট অফ অ্যাকশনে যাচ্ছে, কিন্তু ব্লাড তো সব জায়গাতে যাচ্ছে, তো সে অন্যান্য অর্গানেও ডিপোজিশন হয়ে যেতে পারে, পরবর্তীতে এখানে সে কোনো কাজ করবে না, যদি না রিসেপ্টর থাকে, রিসেপ্টর থাকলে কাজ করবে, কারণ রিসেপ্টরে বাইন্ড হলেই ড্রাগ অ্যাকশন শো করে, আমরা পড়েছি অ্যাফিনিটি, এফিকেসি, পোটেন্সি পড়েছি, প্রথমে লেকচারেই আমরা ডেফিনেশন পড়েছি। তো যদি রিসেপ্টরে বাইন্ড হয় তবেই সে এফিকেসি বা এফেক্ট প্রডিউস করবে, যদি না বাইন্ড হয় সে কোনো এফেক্ট প্রডিউস করবে না। তো আদার যে সমস্ত অর্গানে ড্রাগ ডিস্ট্রিবিউট হচ্ছে সেখানে যদি ড্রাগের রিসেপ্টর থাকে তাহলে সে অ্যাকশন শো করবে, যদি না থাকে সে কোনো অ্যাকশন শো করবে না, ওই কারণে অ্যাডভার্স এফেক্ট দেখা যায় অ্যাকচুয়ালি, তো পরবর্তীতে পড়বো। তো যদি না রিসেপ্টর থাকে সে কি হবে, সে এখান থেকে পরবর্তীতে আবার ডিস্ট্রিবিউট হবে, যেটাকে রিডিস্ট্রিবিউট বলা হয়, রিডিস্ট্রিবিউট মানে আদার যে সমস্ত অর্গানে ড্রাগ এন্ট্রি করে গেছে সেখান থেকে আবার ডিস্ট্রিবিউট হয়ে তার যে সাইট অফ অ্যাকশন যেখানে যাওয়ার দরকার সে সেখানে ফের যাবে, এটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। তো এখানে আমরা পয়েন্টটা তাহলে কি, পয়েন্টটা হচ্ছে যে ড্রাগ একটা জায়গা থেকে একটা জায়গায়, একটা সেলের মধ্যে এন্ট্রি করছে, একটা সেল একটা জায়গা থেকে একটা জায়গার মধ্যে এন্ট্রি করছে। তো এই এন্ট্রি পারপাসে একটা বেসিক কনসেপ্ট চলে আসে, বেসিক কনসেপ্ট আমাদের সেল মেমব্রেন। তো আজকে আমরা পড়বো আবার সেল মেমব্রেন সম্পর্কে। কেন পড়বো, কারণ ড্রাগ তো এন্ট্রি করতে গেলে সেল মেমব্রেনকেই ক্রস করে এন্ট্রি করতে হবে, কারণ আমরা কি পড়েছি, সেল হচ্ছে আমাদের গঠনগত কার্যগত একক, ফাংশনাল ইউনিট অফ লিভিং সিস্টেম। তো সেল, অনেক সেল পরপর মিস হয়ে কি তৈরি করে, টিস্যু তৈরি করে, টিস্যু তৈরি করে, তাই তো। আবার টিস্যু থেকে কি তৈরি হয়, অর্গান তৈরি হয়, আর অর্গান থেকে কি তৈরি হয়,
সিস্টেম মানে তন্ত্র তৈরি হয়, তাই তো? যেমন আমরা পড়লাম এখানে ইসোফেগাস, তারপর আমাদের স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, এই সমস্ত প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে অর্গান, কিন্তু এই সমস্ত অর্গান নিয়ে একটা সিস্টেম তৈরি করেছে। কি সিস্টেম তৈরি করেছে? গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম। চলো, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম। সেরকম হার্টের মধ্যে আমাদের যে সমস্ত পার্ট আছে তারা সমস্ত অর্গান একসাথে মিস করে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম তৈরি করেছে। তো এই হচ্ছে জিনিস। তো ড্রাগকে ক্রস করতে গেলে একটা সেলকে ক্রস করতে হচ্ছে, মানে একটা একটা অর্গানে, একটা টিস্যুতে এন্ট্রি করতে গেলে, একটা অর্গানে এন্ট্রি করতে গেলে, একটা তন্ত্রতে এন্ট্রি করতে গেলে একটা প্রথমে তাহলে সেগুলো কি দিয়ে তৈরি হয়েছে? সেল দিয়ে তৈরি হয়েছে। তো সেই সেলগুলোকে ক্রস করতে হয় প্রথমে, সেলগুলোকে ক্রস করতে হবে প্রথম। তাহলে সেলগুলোকে ক্রস করতে গেলে সেলের মধ্যে কি কি আছে আগে দেখতে হবে। ধরে একটা সেল আঁকলাম, সেলের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট আছে, গলগি বডি প্রেজেন্ট আছে, লাইসোজোম প্রেজেন্ট আছে, তারপরে ফ্লুইড প্রেজেন্ট আছে যেটাকে আমরা সাইটোপ্লাজম বলে থাকি, এ রাইবোজোম প্রেজেন্ট আছে যারা প্রোটিন তৈরি করে, এ সমস্ত জিনিস সেলের মধ্যে প্রেজেন্ট আছে। আর এই বাইরে আউটার স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি হয়েছে? সেল ওয়াল, তাই তো? এই আউটার যে স্ট্রাকচার কি দিয়ে তৈরি হয়েছে? সেল ওয়াল। সেল ওয়াল দিয়ে তৈরি হয়েছে এই আউটার স্ট্রাকচার। যেমন একটা দেখো না, কমলা লেবু যদি আমরা ধরি, অরেঞ্জ, তো বাইরে একটা খোসা থাকে, ভিতরে আমরা যে জিনিসগুলো খাই সেগুলো ভিতরে আছে, তো বাইরে একটা জিনিস প্রেজেন্ট আছে। তো সেরকমই সেলের বাইরেও একটা সেল ওয়াল প্রেজেন্ট থাকে, এবং এখানে প্রেজেন্ট থাকে সেল মেমব্রেন। সেল ওয়ালের মধ্যে প্রেজেন্ট থাকে সেল মেমব্রেন। বুঝা গেল? যেমন কমলা লেবু, সেম ভিতরে জিনিস আছে, এদেরকে রক্ষা করে রেখেছে, একটা খোসা যেমন ভিতরে জিনিসগুলোকে রক্ষা করে রেখেছে, সেরকম এই সেল ওয়াল, সেল মেমব্রেন, এরা একটা সেলকে রক্ষা করে রেখেছে আউটার মেমব্রেন থেকে, আউটার এনভায়রনমেন্ট থেকে। তো এরকম পরস্পর অনেক সেল একসাথে মিক্স হয়ে একটা টিস্যু তৈরি করবে। তারপর একটা টিস্যু থেকে কি তৈরি হবে? অর্গান তৈরি হবে। আর ড্রাগ ডিস্ট্রিবিউট হয়ে কোথায় যাচ্ছে? টিস্যুতে এন্ট্রি করছে, অর্গানের মধ্যে এন্ট্রি করছে। তার মানে কি? তাকে সেলের মধ্যে দিয়ে এন্ট্রি করতে হচ্ছে। তো এই সেলের মধ্যে দিয়ে এন্ট্রি করতে গেলেই প্রবলেমটা আসে। তো আমাদের টপিক আজকে সেল মেমব্রেন বা বায়োলজিক্যাল মেমব্রেন। চলো শুরু করা যাক। দেখো, এটা পড়লাম, ফার্মাকোকাইনেটিক্স পড়া হয়ে গেছে। দেখো, all pharmacokinetics process involve transport of drug across biological membrane। ড্রাগ তো ট্রান্সপোর্ট হচ্ছে, বডি তাকে ট্রান্সপোর্ট করে করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই ট্রান্সপোর্ট প্রসেসে কে ইনভলভ হচ্ছে? বায়োলজিক্যাল মেমব্রেন। কারণ বায়োলজিক্যাল মেমব্রেন বলতেই আর কিছু নয়, এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, যেটাই। কারণ এদেরকে ক্রস করলেই তবেই তার ভেতরে এন্ট্রি করতে পারবে, সেল দিয়ে অর্গান তৈরি হয়। তো এদেরকে ক্রস করতে গেলে সেল মেমব্রেন বা সেল ওয়ালের স্ট্রাকচারটা জানতে হবে। কারণ আমরা নর্মালি আমাদের যে সেল ওয়াল আছে সেখানে ট্রান্সপোর্টেশন প্রসেস সবসময় হচ্ছে, বিশেষ করে যারা মাইক্রো মলিকুল, কারণ সেলের মধ্যে অক্সিজেন যাওয়া, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে আসা, যার কারণে আমরা এনার্জি পাই, বিভিন্ন প্রোটিন মলিকুল এনার্জি সোর্স হিসাবে কাজ করে, অ্যামাইনো অ্যাসিড, সমস্ত কিছু সেলের মধ্যে এন্ট্রি করে, সেল এনার্জি পায়, মাইটোকন্ড্রিয়াতে এনার্জি তৈরি হয়, আমরা পড়েছি। আবার কোনো খারাপ জিনিস চলে গেলে লাইসোজোম তাদেরকে ডিস্ট্রয় করে দেয়। তো এরকম প্রসেস তো সেলের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা অসুবিধা হয়েছে, আমাদের শরীর খারাপ হয়েছে, আমরা ড্রাগ খেয়েছি, তো ড্রাগটাকেও সেলের মধ্যে এন্ট্রি করতে হচ্ছে। একটা ধরো আমাদের কোনো অর্গানের প্রবলেম হচ্ছে, তো সেই অর্গানের মধ্যে ড্রাগটাকে যেতে হবে, সেখানে রিসেপ্টর প্রেজেন্ট আছে, সেখানে বাইন্ড হতে হবে। তো সেখানে যাওয়ার আগে তাহলে কি করতে হবে? ড্রাগটাকে ওই অর্গানের মধ্যে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করতে গেলে কি হবে? তাকে কে আটকাচ্ছে? সেল মেমব্রেন আটকাচ্ছে, তাই তো? সেল মেমব্রেনের জন্য তো ড্রাগ তৈরি হয় না। তো ড্রাগ তাহলে কিভাবে সেলের মধ্যে এন্ট্রি করবে, এইটা আমাদের আজকে বুঝতে হবে। তো সেলুলার ট্রান্সপোর্টেশন আজকের আমাদের টপিক, সেলুলার
ট্রান্সপোর্টেশন, সেলুলার ট্রান্সপোর্টেশন, সেলুলার ট্রান্সপোর্টেশন। ক্লিয়ার? তো সেল মেমব্রেন, একটা সেল মেমব্রেন আমরা একটু আগে আঁকলাম। তো সেল মেমব্রেনটা কি? সেল মেমব্রেন একটা থিন লেয়ার, একটা থিন লেয়ার। তার সাথে কি, তার সাথে এ কি করে, ইলাস্টিসিটি প্রোভাইড করে, সেলকে স্ট্রাকচার প্রোভাইড করে, সেলকে স্ট্রাকচার প্রোভাইড করে। এর সাথে যে ইম্পর্টেন্ট ফাংশনটা ফলো করে সেই ফাংশনটা কি, এ একটা কি হিসাবে কাজ করে, সিলেক্টিভ, সিলেক্টিভ পারমিয়াবেল, সিলেক্টিভ পারমিয়াবেল বা বলতে পারো সেমি পারমিয়াবেল, সেমি পারমিয়াবেল, সিলেক্টিভ পারমিয়াবেল বা সেমি পারমিয়াবেল একটা সিস্টেম হিসাবে কাজ করে। মানে এই সেলের মধ্যে যে হোক এন্ট্রি করতে পারবে না, সিলেক্টিভলি ভাবে কোনো জিনিসই এন্ট্রি করতে হবে, সবাই এন্ট্রি করতে পারবে না। তো এই কারণে এই টার্মটা এসেছে সিলেক্টিভ পারমিয়াবেল বা সেমি পারমিয়াবেল। আর কি করে, ধরো একটা সেল, একটা সেল এর বাইরে জিনিস আছে, তো সেল ওয়াল কি করছে, তাহলে সেল মেমব্রেন কি করছে, সেলকে, সেলের ভিতরে যারা জিনিস আছে তাদেরকে কি করছে, আউটার যে এনভায়রনমেন্ট আছে সেখান থেকে সেপারেট করে আছে। তাহলে আর কি ফাংশন শো করছে, সেপারেট করে রাখছে, সেপারেশন, সেপারেশন, separation of intracellular and extracellular environment। এনভায়রনমেন্ট গেল। তো ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট থেকে কি করে রাখছে, সেলকে সেপারেট করে আছে। ধরো এইটা একটা সেল, এর ভেতরে সমস্ত নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এ সমস্ত জিনিস প্রেজেন্ট আছে। তো এই ভেতরের জিনিসটাকে, ভেতরের পার্টটাকে কি বলা হয়, ইন্ট্রা, ইন্ট্রা মানে ইন, ইন মানে ভিতরে, তো ইন্ট্রাসেলুলার। আর বাইরের পার্টটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার। তাহলে এই মধ্যে কে প্রেজেন্ট আছে, সেল ওয়াল বা সেল মেমব্রেন। এরা তাহলে কি করছে, এরা ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলারের মধ্যে একটা সেপারেশন, একটা ব্যারিয়ার হিসাবে কাজ করছে। যাকে আর কি করছে, এ সিলেক্টিভলি ভাবে পারমিয়াবেল বা সেমি পারমিয়াবেল, এই সেলের মধ্যে ভিতরে যে হোক এন্ট্রি করতে পারবে না, কেবলমাত্র সিলেক্টিভলি ভাবে কিছু জিনিসকেই এরা এন্ট্রি করতে দেবে। আর তার সাথে কি করছে, এরা ইলাস্টিসিটি হয়ে থাকে এবং স্ট্রাকচার প্রোভাইড করতে থাকে। দেখো একটা সেল একটা গোল দেখতে হয়ে যাচ্ছে, অনেক সেল এরকমও দেখতে, যেমন সেল হতে পারে, সেটা স্ট্রাকচার মেনটেন করছে। তো এই সেলের মধ্যে জিনিসকে এন্ট্রি হতে গেলে কি করতে হবে, সেল মেমব্রেনটাকে স্টাডি করতে হবে। সেল মেমব্রেন তাহলে কিভাবে তৈরি হয়, তো এটা দেখো, এই যে আমরা সেল স্ট্রাকচার এখন প্রেজেন্ট আছে, এটা সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনটাকে আমরা স্টাডি করব, সেল মেমব্রেনের মধ্যে কি কি প্রেজেন্ট আছে। সেল মেমব্রেন দেখো, একটা সেল মেমব্রেন, এটা ধরো, এই সেল মেমব্রেনের মধ্যে অনেক জিনিস প্রেজেন্ট থাকে। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি কে দিয়েছে, ফ্লুইড মোজাইক মডেল। একটা মডেল আছে যার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল, যেটা আমাদের সায়েন্টিস্ট সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 এই
ফ্লুইড মোজাইক মডেল সেল মেমব্রেনকে ডেসক্রাইব করার জন্য একটা মডেল তৈরি করেছে। তো এই মডেল ওয়াইজ কি আমরা সেল মেমব্রেনকে স্টাডি করব। তো এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? কম্পোস্ট না কি দিয়ে তৈরি হয়? তোরে লিপিড দিয়ে। লিপিড। তাহলে 1 নম্বর জিনিস হচ্ছে লিপিড সেল মেমব্রেনে প্রেজেন্ট আছে, এবং লিপিড অ্যারাউন্ড 40% লিপিড। এবং এই লিপিড 2 টাইপের হয়ে থাকে। কি কি লিপিড প্রেজেন্ট আছে? আবার 2 টাইপের লিপিড। একটা হচ্ছে ফসফোলিপিড, খুবই ইম্পর্টেন্ট, ফসফোলিপিড, আর কি কোলেস্টেরল। মেনলি সবচেয়ে বেশি প্রেজেন্ট থাকে ফসফোলিপিড, কিন্তু কিছু পার্ট কোলেস্টেরল প্রেজেন্ট থাকে। আর কি প্রেজেন্ট আছে এই সেল মেমব্রেনের মধ্যে? প্রেজেন্ট আছে প্রোটিন। প্রোটিন প্রেজেন্ট আছে। প্রোটিন কত পার্সেন্ট প্রেজেন্ট আছে? অ্যারাউন্ড 55% প্রোটিন প্রেজেন্ট থাকে। প্রোটিনও 2 টাইপের হয়ে থাকে। কি কি প্রোটিন হয়ে থাকে? প্রোটিন 2 টাইপের প্রোটিন হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, আর কি পেরিফেরাল প্রোটিন। আমরা সমস্ত কিছু পড়বো, জিনিসগুলো কি শুধু নাম শুনলে তো হবে না। পেরিফেরাল প্রোটিন, একটা ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন, 2 টাইপের প্রোটিন প্রেজেন্ট থাকে। আর কি প্রেজেন্ট থাকে? আর প্রেজেন্ট থাকে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ক্লিয়ার? তো একটা সেল মেমব্রেন তৈরি হয় লিপিড দিয়ে, প্রোটিন দিয়ে, লিপিড দিয়ে, কার্বোহাইড্রেট দিয়ে। লিপিডের মধ্যে প্রেজেন্ট থাকে ফসফোলিপিড, কোলেস্টেরল। প্রোটিন প্রেজেন্ট থাকে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এবং কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে। কার্বোহাইড্রেটও বিভিন্ন টাইপের প্রেজেন্ট থাকে, কিন্তু কার্বোহাইড্রেট জাস্ট জেনে রাখো। তো এদের মধ্যে এবার কি কি কাজ আছে? ধরো এই ফ্লুইড মোজাইক মডেল ওয়াইজ এই যে লিপিড পড়লাম, তো সেল ওয়ালে কি হয়? একটা ফসফোলিপিডের বাইলেয়ার হয়ে থাকে। ফ্লুইড মোজাইক মডেল ওয়াইজ সেল ওয়াল কি হয়ে থাকে? ফসফোলিপিডের বাইলেয়ার। ফসফোলিপিডের বাইলেয়ার। ফসফোলিপিডের বাইলেয়ার মানে ফসফোলিপিডের 2টো লেয়ার। তাহলে ফসফোলিপিড কেমন দেখতে হয়? ফসফোলিপিড দেখতে হয় এরকম টাইপের। আমরা সবই পড়বো, আমাদের ছবিও আছে, জাস্ট বুঝে না একবার। ফসফোলিপিড এরকম টাইপের দেখতে হয়। এটা হচ্ছে হেড পোর্শন, আর এই যে নিচের দিকে 2টো থাকে এদেরকে বলা হয় টেল। চলো টেল বলা হয়, টেল। তো এই হেড পোর্শন আর টেল পোর্শন প্রেজেন্ট থাকে ফসফোলিপিডের মধ্যে। এই হেড পোর্শনটা কি দিয়ে তৈরি হয়? হেড পোর্শন কম্পোস্ট। হেড পোর্শন তৈরি হয় ফসফেট গ্রুপ দিয়ে, ফসফেট গ্রুপ অ্যান্ড গ্লিসারল। এবং এই টেল পোর্শন কি দিয়ে তৈরি হয়? টেল পোর্শন তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে। টেল পোর্শন তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে। বুঝা গেল? এই যে ফসফোলিপিড আর গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি? একটা লিপিড। এই কারণে এই পোর্শনটা হচ্ছে কি? হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক কাদেরকে বলে? যারা ওয়াটারকে ভয় পায়, ওয়াটারকে হেট করে, বা ওয়াটারের ফিয়ার মানে ভয় পায়। চলো, আর এই ফসফেট গ্রুপটা কি এখানে? এটা হচ্ছে হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং পোর্শন। ক্লিয়ার? চলো, তাহলে এই যে ফসফোলিপিড দেখতো এরকম, যার মধ্যে একটা হেড পোর্শন প্রেজেন্ট থাকে যেটা তৈরি হয় ফসফেট বা গ্লিসারল দিয়ে, আর টেল পোর্শনটা তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে। ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাট,
ফ্যাট কি ওয়াটারে সলুবেল হয়? ফ্যাট ওয়াটারে সলুবেল হয় না। ওইখানেই ফ্যাট কি হয়, ওয়াটারকে ভয় পায়, ওয়াটারে সলুবেল হতে পারে না। ওইখানে এটা কি হাইড্রোফোবিক পোর্শন। আর ফসফেট গ্রুপ আর গ্লিসারল এরা ওয়াটারে সলুবেল, এইখানে এটা হাইড্রোফিলিক, মানে ওয়াটারকে ভালোবাসে, ওয়াটারে সলুবেল হয়ে যায়। তো এই হচ্ছে ফসফোলিপিড দেখতে। আর আমাদের সেল মেমব্রেন অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল, যেটা সিঙ্গার এবং নিলকলসন স্যার আমাদের ডেসক্রাইব করেছেন, তার ডিসিশন ওয়াইজ, তার থিওরি ওয়াইজ ফসফোলিপিডের বাইলেয়ার দিয়ে তৈরি হয়। মানে সেল মেমব্রেন কেমন দেখতে হয়? সেল মেমব্রেন ফসফোলিপিডের বাইলেয়ার, মানে এরকম করে দেখতে হয় তাকে। এরকম দেখতে হয় থাকে, মানে এই বাইরের পোর্শন, এটা ভিতরের পোর্শন। সেল ওয়াল, সেল ওয়াল এরকম গোল তৈরি হয়। আমার একটা পার্টকে কাট কাট করে দেখছি। তো এটা বাইরের পোর্শন এবং ভিতরের পোর্শন। এটা কি, বাইরের পোর্শনটা ওয়াটার সলুবেল, কারণ সেলের বাইরে ওয়াটার প্রেজেন্ট থাকে, তো ওয়াটারের জন্য অসুবিধা যাতে না হয়, ওয়াটার সলুবেল। এবং সেলের মধ্যেও সাইটোপ্লাজমে ওয়াটার প্রেজেন্ট থাকে, তো এটা কিন্তু মিডিলে যে পোর্শন আছে সেগুলো সব ওয়াটার ইনসলুবেল পোর্শন, কারণ এটা টেল পোর্শন। এবার বাইলেয়ার, একটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এটা হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার বলা হয়, এই কারণে আমাদের সেল মেমব্রেনকে। ক্লিয়ার? এরপর আর কি প্রেজেন্ট আছে সেল মেমব্রেনের মধ্যে? সেল মেমব্রেনের মধ্যে আর প্রেজেন্ট আছে আমাদের প্রোটিন। প্রোটিন প্রোটিন প্রেজেন্ট আছে। প্রোটিন কয় টাইপের বললাম? একটা ইন্টিগ্রাল প্রোটিন আর একটা পেরিফেরাল প্রোটিন। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে বাইরে, ইন্টিগ্রাল মানে ভিতরে। তো প্রোটিনের কাজ কি? তো সেল মেমব্রেন প্রথমে আমাদের ফসফোলিপিডের বাইলেয়ার, তো ফসফোলিপিড প্রেজেন্ট আছে এইভাবে সেল মেমব্রেনের মধ্যে। সেম ছবি আমরা আঁকছি ফের। ফসফোলিপিড সেল মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট আছে ফসফোলিপিড, এগুলো ক্লিয়ার? ফসফোলিপিডের বাইলেয়ার। এরপরে আসছে যে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন মানে যারা সেল পুরো স্ট্রাকচার জুড়েই প্রেজেন্ট আছে। ধরো এইভাবে একটা প্রোটিন, এই সেল মধ্যে একটা প্রোটিন, এটা হচ্ছে মানে ভিতরেই পুরোপুরি ভাবে একটা পার্টে একটা পার্টে। ওইখানে ইন্টিগ্রেট আছে, ভিতরের মধ্যে এন্ট্রি করে আছে প্রোটিন। বাইরের পোর্শনে কিছু দেখা যাচ্ছে এই দিক থেকে, আবার এই দিকে অব্দি এভাবে সেল ধরে, এখন সেল গোল হয়ে আছে, আমরা একটা স্ট্রাকচার দেখেছি, বুঝে গেল? আর পেরিফেরাল প্রোটিন বলতে মানে পেরিফেরাল মানে বাইরে, আমরা পড়েছি অ্যানাটমিতে। পেরিফেরাল মানেই আমরা কি বলি, বাইরের দিকে, মেন যে সিস্টেম তার বাইরেকে পেরিফেরাল বলা হয়। তো পেরিফেরাল প্রোটিন তাহলে কোথায় প্রেজেন্ট আছে? পেরিফেরাল প্রোটিন এর বাইরে প্রেজেন্ট আছে, এরকম বাইরে, সেল মেমব্রেনের বাইরে প্রেজেন্ট আছে পেরিফেরাল প্রোটিন। বুঝে গেল? সেল মেমব্রেনের বাইরে প্রেজেন্ট আছে এরকম পেরিফেরাল প্রোটিন। আর এগুলো কি, ইন্টিগ্রাল প্রোটিন, ভিতরের দিকে প্রেজেন্ট আছে। এখন আবার সেল মেমব্রেন তৈরি হয়ে যাচ্ছে পাশাপাশি, এই সেল মেমব্রেনের মধ্যেই। বুঝে গেল? তো এই হচ্ছে প্রোটিন, যেটা এইভাবে প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? আই হোপ তোমরা স্ট্রাকচার বুঝতে পারছো। এরপর কি প্রেজেন্ট থাকে? এরপর এই আর প্রেজেন্ট থাকে এখানে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পড়লাম, প্রোটিন প্রেজেন্ট থাকে, কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে অ্যারাউন্ড 1 to 10%। তো কার্বোহাইড্রেটটা কোথায় প্রেজেন্ট থাকে? কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে এই হয় পেরিফেরাল প্রোটিনের উপরে প্রেজেন্ট থাকতে পারে,
পেরিফেরাল প্রোটিনের উপরও কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে, আবার এই ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যেও প্রেজেন্ট থাকে কার্বোহাইড্রেট, ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যেও প্রেজেন্ট থাকে কার্বোহাইড্রেট। তো এইভাবে একটা সম্পূর্ণ সেল মেমব্রেন তৈরি হয়ে থাকে। তাহলে এদের কাজ কি? কাজ কি ইম্পর্টেন্ট সবচেয়ে, যে কাজটা তারা এরা কি করছে, এরা যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে প্রোটিনের যে কাজ। প্রোটিন হচ্ছে এখানে ক্যারিয়ার হিসাবে কাজ করে, ক্যারিয়ার ক্যারিয়ার সিস্টেম বা ট্রান্সপোর্ট সিস্টেম, যাই বলো, ক্যারিয়ার বা ট্রান্সপোর্ট বা চ্যানেল, সমস্ত জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে। প্রথম ক্লাসে আমরা বলেছি আমরা অল্প অল্প করে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করব, আলটিমেটলি লাস্ট দিনে যে দেখবে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরে গেছো। কাজে লাগবে এগুলো পড়তে গেলে পরবর্তীতে। তো ক্যারিয়ার হিসেবে কাজ করে, ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, চ্যানেল হিসেবে কাজ করে। আমরা প্রথমেই বললাম যে সেল মেমব্রেন একটা সেমি পারমেনেন্ট মেমব্রেন, এখানে কেবলমাত্র সিলেক্টিভলি কিছু জিনিসই আমাদের এন্ট্রি করতে পারে। তো আমরা পড়লাম ড্রাগ, ড্রাগ কি করে এন্ট্রি করবে? ড্রাগ তো এন্ট্রি করতে পারবে না। তো ড্রাগ কি এন্ট্রি করতে গেলে এর মধ্যে দিয়েই তবে সেটা এন্ট্রি করবে, তবে সে অর্গানে যে এর পরবর্তীতে রিসেপ্টরে কাজ করবে। বুঝা গেল? অনেক রিসেপ্টর আবার এখানেও প্রেজেন্ট থাকে, অনেক রিসেপ্টর এই প্রোটিনের উপরেও প্রেজেন্ট থাকে, এই প্রোটিনের উপরেও রিসেপ্টর প্রেজেন্ট থাকে, এই প্রোটিনের উপরেও রিসেপ্টর প্রেজেন্ট থাকে, পড়বো আমরা পরবর্তীতে। তো তাহলে ড্রাগ এন্ট্রি কিভাবে করবে? কোশ্চেন এখন, ড্রাগ এন্ট্রি কি করে করবে? এটা তো সেমি পারমিয়েবল, সিলেক্টিভলি ভাবে কিছু জিনিসকে এন্ট্রি করে। তো ড্রাগের মেন যে নেচার হয়ে থাকে, মেন নেচার ড্রাগের হয়ে থাকে লিপিড সলুবেল, লিপিড সলুবেল মেনলি। তার সাথে ওয়াটার সলুবেল প্রপার্টিও থাকে, নাহলে আমরা প্রথমেই বললাম এরা ডিসলিউশন হতে হয়, ছোট ছোট পার্টিকেলে ভেঙে যায়, সলিউশন ফরমেশন করে। সলিউশন কিভাবে ফরমেশন করবে যদি না ওয়াটার সলুবেল হয়? অবশ্যই ওয়াটার সলুবেল প্রপার্টিও এর মধ্যে আছে, কিন্তু লিপিড সলুবেল প্রপার্টি মেনলি এদের মধ্যে বেশি প্রেজেন্ট থাকে। কারণ সলিউশন হয়ে যেই কি লাভটি হবে যদি না সে এন্ট্রি করতে পারে, যদি না ফাংশনই শো করতে পারে। আর এন্ট্রি করতে গেলে লিপিড ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। আর যারা লিপিড সলুবেল ড্রাগ আর এই ব্যারিয়ারগুলোকে ইজিলি ক্রস করে চলে আসতে পারবে, ভিতরে এন্ট্রি করে যাবে লিপিড সলুবেল ড্রাগ। কিন্তু সমস্ত ড্রাগ তো লিপিড সলুবেল নয়, কোনো কোনো ড্রাগের প্রপার্টি হয়ে থাকে ওয়াটার সলুবেল। আমরা পড়েছি স্টেপটোমাইসিন যেমন ওয়াটার সলুবেল ড্রাগ। তো যে সমস্ত ড্রাগ ওয়াটার সলুবেল হয় তাদের ক্ষেত্রে কি হয়, তারা এই চ্যানেল, এই যে মেন চ্যানেল যেটা ইন্টিগ্রাল চ্যানেল, যেটা পুরো সেলের ওয়ালের মধ্যেই প্রেজেন্ট আছে, এরা একটা চ্যানেল হিসেবে কাজ করে। যেমন আমাদের পাহাড়ের মাঝখানে ট্যানেল প্রেজেন্ট থাকে, সেখান দিয়ে সমস্ত কিছু এন্ট্রি করে যায়, তাই তো? সেরকমই এরা চ্যানেল হিসেবে কাজ করে, চ্যানেল হিসেবে। এই প্রোটিনগুলো তাহলে কোন প্রোটিন চ্যানেল হিসেবে কাজ করে? এই ইন্টিগ্রাল প্রোটিন যারা মিডিল বরাবর প্রেজেন্ট আছে, এরা কি হিসাবে কাজ করে? চ্যানেল, ট্যানেল, যাই বলো। ট্যানেল তো এখানে বলা হয় না, আমাদের ফার্মাকোলজিতে চ্যানেল বলা হয়। বুঝলো? চ্যানেল বা ক্যারিয়ার, ক্যারিয়ার বলা হয়, ক্যারিয়ার হিসাবে কাজ করে। এখান দিয়ে তাহলে সমস্ত ড্রাগের ভিতরে এন্ট্রি হয়ে যাবে, ওয়াটার সলুবেল ড্রাগের ভেতরে এন্ট্রি হয়ে যাবে। আর এই পেরিফেরাল প্রোটিন যেটা বাইরে প্রেজেন্ট আছে, এরা তাহলে কি করে? এদের মধ্যে রিসেপ্টর প্রেজেন্ট থাকে, অনেক ড্রাগ ভিতরে এন্ট্রি করে না, বাইরেই বাইন্ড হয়ে অ্যাকশন শো করে। অনেক রিসেপ্টর এখানেই প্রেজেন্ট থাকে, ভিতরে এন্ট্রি করার প্রয়োজন নেই তার, সে বাইরেই অ্যাকশন শো করে দেবে যদি এখানে এসে রিসেপ্টর পেয়ে যায়। যদি বাইরে এসে রিসেপ্টর পেয়ে যায়, ভিতরে এন্ট্রি করবে কেন? তো আমরা রিসেপ্টরে পড়বো এই কারণে, যে সমস্ত ড্রাগের রিসেপ্টরে বাইরে প্রেজেন্ট থাকে, এক্সট্রা সেলুলার পার্টে প্রেজেন্ট থাকে। এক্সট্রা সেলুলার, এটা বাইরেটা এক্সট্রা সেলুলার, এই মাত্র বললাম। তো যে সমস্ত ড্রাগের রিসেপ্টরে এক্সট্রা সেলুলার পার্টে প্রেজেন্ট থাকে, তাদের অ্যাকশন ফাস্ট হয়ে থাকে। কারণ কি? তারা আসলো, বাইন্ড হয়ে গেল। আর যদি ভিতরে প্রেজেন্ট থাকে রিসেপ্টর, তাহলে আবার এন্ট্রি করে ভিতরে আসো, সময়টা বেশি লাগছে। তো ওই কারণে তারা স্লো অ্যাক্টিং ড্রাগ হয়ে থাকে, অ্যাক্টিং তাদের লেটে আসে। কিন্তু ফাস্টেস্ট অ্যাক্টিং সে সমস্ত ড্রাগের দেখা যায় যাদের রিসেপ্টর এই সারফেসে প্রেজেন্ট থাকে। বুঝা গেল? তাহলে এই পেরিফেরাল প্রোটিন রিসেপ্টর হিসেবে যেমন কাজ করে, তেমন কি কাজ করে? রিসেপ্টরে বাইন্ড হলে সিগন্যালিং হিসেবে কাজ করবে, নিউরো ট্রান্সমিটার বাইন্ড হবে, তো সিগন্যাল দেয়, স্টিমুলেশন প্রোভাইড করে। বুঝে গেল?
আর কি হিসাবে কাজ করে, এর একটা মার্কার হিসাবে কাজ করে। মার্কার, মার্কার মানে কি, মানে একটা আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করে। একটা প্রতিটা সেল, আমাদের সবার ক্ষেত্রে সেল প্রেজেন্ট আছে, সবার সেলেই মাইটোকন্ড্রিয়া এ সমস্ত জিনিস প্রেজেন্ট আছে, কিন্তু সবাই কি একই রকম দেখতে? একই রকম দেখতে হয় না। কারণ কি, এই সেলের মধ্যে, প্রোটিনের মধ্যে স্পেসিফিক প্রতিটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে স্পেসিফিক প্রোটিন মার্কার প্রেজেন্ট থাকে, যারা আমাদেরকে ইন্ডিভিজুয়াল করে রেখেছে, আমাদেরকে একের অপরের থেকে আলাদা বানিয়ে রেখেছে। এই মার্কারও এই সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, এই প্রোটিনের মধ্যে। আর এরা কি হিসাবে কাজ করে, এরা অ্যান্টিজেন, মানে যেহেতু এটা প্রতিটা প্রেজেন্টের ক্ষেত্রে, মানে প্রতিটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে তো এরা আলাদা আলাদা হয়ে থাকছে, তো বাইরে থেকে যখন কোনো আলাদা সেল আসবে, আলাদা কোনো জিনিস আসবে, তখন বডি তখন ভাববে যে এটা তো আমার সেল নয়, আমার সেলে এই মার্কার আছে, এখানে একটা অন্য মার্কার আমি দেখতে পাচ্ছি। তো যখনই বডি অন্য মার্কার দেখতে পাবে, একটা সেল এসেছে, অন্য কিছু চলে এসেছে যার মার্কার আলাদা, আমার বডিতে আমার সেলের মার্কার তো এরকম, এটা তো এর মার্কার নয়, আমার মার্কার নয়, তখন বডি তাকে অ্যান্টিজেন হিসেবে ভেবে নেবে, তখন ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, তাকে কিল করবে। বুঝা গেল? তো এই সমস্ত ফাংশন এখানে হয়ে থাকে। চলো এবারে আমরা স্লাইডে ফেরা যাক। তো আমরা এইমাত্র দেখলাম সেলের স্ট্রাকচার, সেল মেমব্রেন, ওয়াল অফ সেল, মেনটেন শেপ, সাইজ অফ দ্য সেল, এখানে সমস্ত জিনিস প্রেজেন্ট আছে। দেখো, চলো এতক্ষণ আমরা নিজেরা স্লাইডে বললাম, এরপর চলে এসো আমাদের মেন স্লাইডে। দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে, এরপর বুঝতে পারবে তোমরা ইজিলি, সমস্ত কিছু নিজেরাই আইডেন্টিফাই করতে হবে। দেখো এইটা কি, তাহলে ফসফোলিপিড বাইলেয়ার হেড পোর্শন, যেটা কি হাইড্রো, যেটা কি হয়ে থাকে, হাইড্রোফিলিক হয়ে থাকে, যেটা আমাদের ফসফেট গ্লিসারল দিয়ে তৈরি হয়ে থাকে। টেল পোর্শন, টেল পোর্শন কি দিয়ে তৈরি হয়ে থাকে, ফ্যাটি অ্যাসিড, যেটা হাইড্রোফোবিক হয়ে থাকে। দেখো বাইলেয়ার, এরা দুদিক থেকেই প্রেজেন্ট আছে। এর মধ্যে আবার কোলেস্টেরল প্রেজেন্ট থাকে মেনলি। তারপর কি, এটা প্রোটিন, কি প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। কি প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, যারা কি হিসাবে কাজ করে, পোরিন চ্যানেল হিসাবে কাজ করে। কোনো জিনিস আসলো, কোনো ড্রাগ আসলো, ভিতর দিয়ে এন্ট্রি করে সেলের মধ্যে এন্ট্রি করে যাবে, বা এর বাইরেও অনেক সময় রিসেপ্টর প্রেজেন্ট থাকে, সেখানেও বাইন্ড হতে পারে, বা বেশিরভাগ সময় এরা চ্যানেল হিসাবেই কাজ করে, পোর বা চ্যানেল হিসাবে কাজ করে। দেখো অনেক প্রোটিন আউটার সারফেসে প্রেজেন্ট আছে, তাদের কি বলা হয়, পেরিফেরাল প্রোটিন। এখানে কি থাকে, এখানে রিসেপ্টর প্রেজেন্ট থাকে, এর সারফেসে মেনলি রিসেপ্টর প্রেজেন্ট থাকে। এখানে যে সমস্ত রিসেপ্টর প্রেজেন্ট থাকে, সেক্ষেত্রে সে সমস্ত ড্রাগ আসলে, বললাম কি ড্রাগ হয়ে থাকে, সেগুলো ফাস্টেস্ট অ্যাক্টিং, কারণ ডাইরেক্ট এসেই বাইন্ড হয়ে গেল, ডাইরেক্ট এসেই বাইন্ড হয়ে যাবে, ভিতরে আর এন্ট্রি করতে হবে না। বুঝা গেল? তো এখান থেকে এটার ভিতরের দিকে আছে, তো বাইরে যদি থাকে এরকম একটা বাইরে পেরিফেরাল প্রোটিন, তো এখানে একটা রিসেপ্টর প্রেজেন্ট আছে, ড্রাগ আসলো বাইন্ড হয়ে গেল, ফাস্টেস্ট অ্যাক্টিং হয়ে যাবে। বুঝা গেল? তার সাথে কোলেস্টেরল প্রেজেন্ট আছে, কার্বোহাইড্রেট, বিভিন্ন কার্বোহাইড্রেট, যারা, দেখো কার্বোহাইড্রেট, এই যে একটা কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছি, কোথায় অ্যাটাচ আছে, দেখো এখানে অ্যাটাচ আছে, এটা কি ফসফোলিপিড। তো ফসফোলিপিডের সাথে, ফসফোলিপিড বাইলেয়ারের সাথে যে সমস্ত কার্বোহাইড্রেট অ্যাটাচ আছে, তাদেরকে কি কার্বোহাইড্রেট বলা হয়, তাদেরকে বলা হয় গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড বলা হয়। তাহলে গ্লাইকোলিপিড কাদেরকে বলা হয়, সে সমস্ত কার্বোহাইড্রেট যারা লিপিডের সাথে অ্যাটাচ আছে। লিপিড কোথায়, ফসফোলিপিড। আর যে সমস্ত কার্বোহাইড্রেট এই প্রোটিনের সাথে অ্যাটাচ আছে, প্রোটিন, প্রোটিনের সাথে যে সমস্ত কার্বোহাইড্রেট যদি অ্যাটাচ থাকে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় গ্লাইকোলিপিড, সরি গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে গ্লাইকোপ্রোটিন, নাম তো শুনেই বুঝতে পারবে, তোমরা তো সমাজদার আছো। গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সাথে অ্যাটাচ মানে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে অ্যাটাচ মানে গ্লাইকোলিপিড। তো এইভাবে একটা সেল মেমব্রেন তৈরি হয়ে থাকে, যার আমাদের এই যে ওয়েটটা হয়ে থাকে 10 ন্যানোমিটারের মতন। দেখো মেন কনস্টিটিউয়েন্ট এখানে কি কি প্রেজেন্ট আছে, দেখো মেন কনস্টিটিউয়েন্ট লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। লিপিড 40%, প্রোটিন 55%, কার্বোহাইড্রেট 5%। এইভাবে একটা মেন সেল মেমব্রেনের স্ট্রাকচার, এর মধ্য দিয়ে ড্রাগের ভিতরে এন্ট্রি ঘটে। এতক্ষণ আমরা কেন পড়লাম এইটা, এর পেছনে কারণ কি, কারণ আমরা তো
এমনি বডিতে তো কাজ হয়েই থাকে, যে সমস্ত লিপিড জিনিস তারা ইজিলি এখান দিয়েই, যে সমস্ত জিনিস লিপিড সলুবেল তারা এখান দিয়ে এন্ট্রি করে যাবে, যারা লিপিড সলুবেল তারা এখান দিয়ে এন্ট্রি করে যাবে। কিন্তু যারা লিপিড সলুবেল নয় তারা এন্ট্রি করতে পারবে না, তাদের এন্ট্রি করার জন্যই চ্যানেল দরকার হয়, তারা চ্যানেলের থ্রুতে এন্ট্রি করবে। তো আমাদের ড্রাগ এন্ট্রি করার জন্য এই জিনিসগুলোকে দরকার পড়ে, আর যারা এই চ্যানেলের থ্রুতে এন্ট্রি করে তাদের জন্য এনার্জি রিকোয়ারমেন্ট হয়। পরবর্তীতে আমরা পড়বো আরো ডেপথে। চলো চলো দেখো সেল মেমব্রেনের তাহলে প্লাজমের স্ট্রাকচার, দেখো স্ট্রাকচার কি, ফসফোলিপিডের বাইলেয়ার এইমাত্র বললাম, এ ডবল বন্ড অফ ফসফোলিপিড বাইলেয়ার, ডবল লেয়ার বাইলেয়ার ফসফোলিপিড মলিকিউল উইথ হাইড্রোফিলিক হেড এবং হাইড্রোফোবিক টেল, যাকে কি বলা হয় ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এমবেডেড প্রোটিন পেয়ে থাকে, ভেরিয়াস প্রোটিন আর এমবেডেড উইথিন দ্য ব্যারিয়ার, ফ্রিলি ফ্লোটিং অর অ্যাটাচ টু দ্য ফসফোলিপিড মলিকিউল। মানে এই যে প্রোটিনগুলো দেখলাম, অনেক প্রোটিন অ্যাটাচ আছে, অনেক প্রোটিন অ্যাটাচ নেই। যেমন এরকমই, যেমন সমুদ্রের জলে বরফ আইস বা ভেসে বেড়ায় সেরকম ব্যাপারে ফসফোলিপিডের বাইলার, সেখানে প্রোটিনরা ভেসে বেড়াচ্ছে, কেউ অ্যাটাচ হয়ে আছে, কেউ তার উপরে ভেসে বেড়াচ্ছে। বুঝে গেল? কোলেস্টেরল প্রেজেন্ট আছে এখানে, কোলেস্টেরল লিপিডে ডিজলভ হয়ে থাকে, কন্ট্রোল ফ্লুইডিটি, এই কোলেস্টেরল রিজিডিটি মেনটেন করে, সেলকে স্ট্রাকচার প্রোভাইড করে, সেলের স্ট্রাকচার, সেলের স্ট্রেংথ, রিজিডিটি এগুলো মেনটেন করে। বুঝা গেল? দেখো এখানে ছবিও দেওয়া আছে, ফসফোলিপিডের বাইলেয়ার, হেড হাইড্রোফিলিক, টেল হাইড্রোফোবিক। বুঝা গেল? চলো আবার দেখো ফাংশন কি, ফাংশনও আমরা পড়ে নিয়েছি। এর ফাংশন কি, ফাংশন দেখো সিলেক্টিভ পারমেবিলিটি প্রথমেই পড়েছি, রেগুলেট দ্য মুভমেন্ট অফ সাবস্ট্যান্স ইন অ্যান্ড আউট অফ দ্য সেল, ক্লিয়ার। তার সাথে কি করে, সেল সিগন্যালিং, মানে এখানে যে রিসেপ্টর প্রেজেন্ট আছে তারা রিসিভড অর ট্রান্সমিট সিগন্যাল ফ্রম দ্য এনভায়রনমেন্ট, বাইরে থেকে সিগন্যালকে রিসেপ্টররা সিগন্যাল মলিকুল হিসেবে কাজ করে, নিউরো ট্রান্সমিটার থাকে যারা সিগন্যাল নেয়। পরবর্তীতে এই সমস্ত জিনিসগুলোকে আরও ডিটেলসে পড়তে হবে, যে নিউরো ট্রান্সমিটার কী, এ সমস্ত জিনিস। তো আপাতত এখানে এরা সিগন্যালিং হিসাবে কাজ করে। তার সাথে কী করে, এরা সেল ইন্টারাকশন মানে অ্যাডহেরেন্স হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে, এরা কাজ করে অ্যাডহেয়ার হিসাবে কাজ করে। মানে একটা সেল, এখানে যে প্রোটিন প্রেজেন্ট আছে সে পার্শ্ববর্তী সেলের সাথে অ্যাটাচ হলো, এরকম প্রোটিন অ্যাটাচ হয়ে গেল, এভাবে পরস্পর সেল অ্যাটাচ হয়ে টিস্যু তৈরি করে। টিস্যু থেকে কি তৈরি হবে, অর্গান তৈরি হবে, অর্গান থেকে কি তৈরি হবে, সিস্টেম তৈরি হবে, যাকে তন্ত্র বলা হয়। বুঝা গেল? দেখো সেল ইন্টারাকশন ফ্যাসিলিটেট কমিউনিকেশন অ্যান্ড অ্যাডহেরেন্স বিটুইন দ্য সেল, ক্লিয়ার। নেক্সট দেখো ট্রান্সপোর্ট, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা এটাই পড়ছি এই জন্যে যাতে ট্রান্সপোর্ট সিস্টেম বোঝা যায়। অ্যালো ফর দ্য মুভমেন্ট অফ মলিকিউল অ্যাক্রস দ্য মেমব্রেন থ্রু ভেরিয়াস মেকানিজম, প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আমরা পরবর্তীতে পড়ব যে কি প্যাসিভ ডিফিউশন কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি। বুঝলো? The cell membrane play a crucial role in maintaining cellular homeostasis and facilitating interaction with environment. চলো এটা হরমোনাল চ্যাপ্টারে আরো ভালো করে বোঝাবে যে হোমোস্ট্যাসিস কিভাবে মেনটেন করে, বাইরের এনভায়রনমেন্ট ভিতরে এনভায়রনমেন্ট কিভাবে হোমোস্ট্যাসিস মেনটেন করছে। তো এই হচ্ছে আমাদের সেল মেমব্রেন। আমরা এই সেল মেমব্রেন ক্রস করার জন্যে
বায়োলজিক্যাল মেমব্রেনকে ক্রস করতে হবে। ট্রান্সপোর্ট অ্যাক্রস বায়োলজিক্যাল মেমব্রেন, বিভিন্ন ড্রাগ এসে এই ট্রান্সপোর্ট সিস্টেম ফলো করে তারা ভিতরে এন্ট্রি করে সেলের মধ্যে। কি কি সিস্টেম আছে? প্যাসিভ ট্রান্সপোর্ট, ফিল্ট্রেশন প্রসেস, স্পেশাল ট্রান্সপোর্ট সিস্টেম। প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা প্যাসিভ, সেটা সবার ক্ষেত্রে হয়ে যায়, ইজি প্রসেস। কিন্তু যারা করতে পারে না তাদের জন্য স্পেশাল, তাই তো? যারা হতে পারে না তার জন্য স্পেশাল কিছু সিস্টেম, যেমন পিনোসাইটোসিস, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে সমস্ত কিছুতে এনার্জি রিকোয়ারমেন্ট হয়, এনার্জির রিকোয়ারমেন্ট হয়ে থাকে, বুঝে গেল? কিন্তু এখানে কোনো রকম এনার্জি লাগে না। এরা মেনলি লিপিড সলুবেল ড্রাগের ক্ষেত্রেই ট্রান্সপোর্ট করে। এরা ওয়াটার সলুবেল, বুঝে গেল? তো এই ছিল আমাদের আজকের কনসেপ্ট। আমরা আজকে বুঝে নিলাম যে ড্রাগ তো ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি ফলো করছে, তারা একটা জায়গার থেকে একটা জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু ট্রান্সপোর্ট হয়ে তারা বিভিন্ন অর্গানে এন্ট্রি করছে, সেখানে তাদের রিসেপ্টর, কিন্তু তার ভিতরে এন্ট্রি সে কি করে করবে? চলে তো যাচ্ছে সে ব্লাডের থ্রুতে, এন্ট্রি কি করে করবে? তো এন্ট্রি করার জন্য তাকে সেলটা ক্রস করে ভিতরে এন্ট্রি করতে হবে। তো সেল কিভাবে ক্রস করবে? সেলের স্ট্রাকচার জানতে হবে, কিভাবে এন্ট্রি করতে পারবে, কারণ এই সেলের স্ট্রাকচার না বুঝতে পারলে আমরা এন্ট্রি প্রসেস বুঝতে পারবো না। আই হোপ তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। জয় হিন্দ।